সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে এক নম্বর ভার্ব, লেকচার নম্বর 6, রাইট ফর্ম। ভার্বের সঠিক ফর্মটা হচ্ছে আমার সেন্টেন্সে বসাতে হবে। তো ভার্বের 1 2 3 এর তিনটা ফর্ম আছে বেসিক্যালি, V1 V2 V3। V1 হচ্ছে প্রেজেন্ট ভার্ব বলা হয়, আর V2 পাস্ট ভার্ব, আর V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল, সিআইপিএল। হ্যাঁ, এই পার্টিসিপল আবার হচ্ছে তিন ধরনের। এক প্রেজেন্ট, দুই হলো পাস্ট, আর তিন হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। এই পার্টিসিপল অল টাইম অ্যাডজেক্টিভের কাজ করে নাউনের পূর্বে বসে। যেমন আই সি এ ফ্লাইং বার্ড, আই সি এ ফ্লাইং বার্ড, এখানে হচ্ছে পার্টিসিপল ফ্লাইং বার্ড। তাহলে আই সি এ ফ্লাইং বার্ড, এ নাউন বার্ড, তার পিছনে পার্টিসিপল, কিন্তু কাজ করছে কি অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে নোট লিখেন, নোট কি, যে পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। এখন পার্টিসিপল আবার তিন ধরনের, কি কি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট। এখন এই তিন ধরনের যে পার্টিসিপল আছে এগুলো আবার একটু জানি, কোনটা কি পার্টিসিপল, কেমন দেখতে। এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর এটা হলো ভার্বের থ্রি। ভার্ব প্লাস আইএনজি তো বুঝতেই পারছি, গো, গোয়িং। আর ভার্বের থ্রি মানে হচ্ছে গো এন্ড গন, ডু, ডিড, ডান। এগুলো হলো ভার্বের থ্রি, মানে পাস্ট পার্টিসিপল। আরেকটা হলো পাস্ট পারফেক্ট। এটার বিষয়টা হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট, শুধু পারফেক্ট মনে হয়, এটা পারফেক্ট পার্টিসিপল, পাস্ট না, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, এই পার্থক্য। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই এক দুই, এক আর দুই। তাহলে এতক্ষণ আমরা জানলাম পার্টিসিপলের ধরন এবং পার্টিসিপল কি হিসেবে সেন্টেন্সে বসে বা কাজ করে, এগুলো জানলাম। তো রাইট ফর্ম অফ ভার্বে অনেকগুলো রুল আছে, 50-60টা রুল আছে, নিয়ম আছে। এতগুলো নিয়ম ধারাবাহিকভাবে আমার প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা যারা দেখছেন দেখবেন যে আমি হচ্ছে ওইভাবে মানে টেকচুয়াল না আমার ক্লাসগুলো, গতানুগতিক ওয়েতে সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত এটা বসে পূর্বে, এটা বসে ওইভাবে বসে বসে পড়া, ওইভাবে নিয়ম মনে রেখে গ্রামার শেখা সম্ভব না, মনেও থাকে না। যখন করবেন তখন মনে থাকবে, যখন 5টা রুল পড়বেন তখন 5টা ভালো মনে থাকবে, 50টা রুল যখন পড়বেন প্রথম 20টা মনে নাই, শেষ। তো এই জন্য আমরা একটা ডায়াগ্রাম, আর আমার প্রতিটা লেকচারে আপনারা দেখে থাকবেন যে একটা স্ট্রাকচার এঁকে এঁকে, ডায়াগ্রাম এঁকে এঁকে আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। তো আজকে আমার মূল যে পয়েন্টটা, যেটা আমাকে বলছে যে শূন্যস্থান এভাবে দেওয়া থাকবে, এখানে একটা ব্র্যাকেটের মধ্যে একটা ভার্বের ফর্ম দেওয়া থাকবে, টেন্স সাবজেক্ট যে নাম্বার অনুযায়ী ওই শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। আর এই জন্যই বলা হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব। অবশ্যই ভার্ব বসবে, কিন্তু ভার্বের তো অনেকগুলো ফর্ম আছে, কি হিসেবে বসবে, ভার্বের 1 2 3 নাকি আদার কোনো ফর্ম, সেই জিনিসটা জানার জন্য, আইডেন্টিফাই করার জন্য আমরা আজকে একটু পড়াশোনা করার চেষ্টা করব। সাথেই থাকবেন আপনারা। তো এখানে যে জিনিসগুলো বলা হয়েছে সেন্টেন্সের মধ্যে, আমি যেটা প্যাটার্ন করে আঁকি বা বলি, 1 2 3 4। আচ্ছা,
এভাবে ইংলিশ গ্রামার এভাবে টেবিল করে সারণী করে মানে আমি শিখতে পারিনি অ্যাটলিস্ট। আপনারা কিভাবে শিখছেন জানি না, আমি শিখতে পারিনি। তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে রিমেইনিং ইন সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে এই অংশটা থাকবে। কি থাকবে সেটা আমরা পরে দেখতেছি। কিভাবে চিহ্নিত করব, হাউ টু মার্ক বা আইডেন্টিফাই, একই কথা। যাই হোক, তো মার্ক করার পরে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হলো আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে আমরা এটা থেকে আমরা এটা বলছি, কোনটা কোনটা মিলে এইটা আর এটা, এই দুইটা কলাম মিলে আমি আন্ডারস্ট্যান্ডিংটা হইলো আমার। সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমি অ্যাপ্লাই করব কোথায়, এখানে। রাইট ফর্ম of verb apply। আচ্ছা, তারপরে এক্সাম্পল। তো এই হচ্ছে আমি কলাম করার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমি এক নম্বরে যাই। এক নম্বরে কি বলছে, আজকে পুরোটা শেষ করব না, দুইটা পার্টে এটা করাবো। প্রথম পার্টটা বলা হয়েছে যে তিনটা জিনিস, ইউনিভার্সাল ট্রুথ, আরেকটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন। ম্যাথমেটিক্যাল তাহলে এখন আপনারা কি সেন্টেন্সের মধ্যে এটা খুঁজবেন যে ইউনিভার্সাল ট্রুথ লেখা আছে কিনা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট লেখা আছে কিনা, বা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন লেখা আছে কিনা? না, আপনারা এটা খুঁজবেন না। আপনারা কি জিনিস খুঁজবেন, যে সেন্টেন্সটা আমার সামনে আছে ওই সেন্টেন্সটা অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকশন মিনিং এগুলা টাচ করে কিনা, বা ইনহেরেন্ট মিনিং এগুলা টাচ করে কিনা। যেমন ম্যাথমেটিক্যাল ফাংশনটা কি, 2 এ 2 এ 4 হয়, 2 এ 2 এ কত 4, এটা জীবনেও চেঞ্জ হবে না, এটাই থাকবে। হ্যাবিচুয়াল ফ্যাক্টটা কি, অভ্যাসগত, যেই কাজটা আপনি অভ্যাসবশত করেন বা অভ্যাসের কারণে আপনি ছাড়তে পারেন না বা অভ্যাসের কারণেই করেন, এই ধরনের যদি কোনো কিছু আসে তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। আর ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে যা কখনোই মিথ্যা না, তা কোনো কিছু দিয়ে প্রমাণ করা যাবে না যে সেটা মিথ্যা। তার মানে চিরন্তন সত্য, সবসময় সত্য। যেমন কি, সূর্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটাই সত্য। তো এই ধরনের তিন ক্যাটাগরির যখন ইনহেরেন্ট মিনিং কোন সেন্টেন্সের মধ্যে আপনি পাবেন, তখন সেই সেন্টেন্সটা অ্যাপ্লাই করবেন হচ্ছে ভার্বের ওয়ান, ভি অন অ্যাপ্লাই করবেন। ভি অন এর যদি কিছু না বোঝেন তাহলে আমি বলবো, টেন্স হিসেবে যদি বলি তাহলে প্রেজেন্ট সিম্পল। টেন্স হিসেব করে যদি আপনাকে বলি তাহলে প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট। এবার আপনি এই তিন ক্যাটাগরির কিছু ধরতে পারলেন না বা বুঝতে পারলেন না, ঠিক আছে, কিন্তু আপনি এইখানে আপনার জন্য মানে এক্সট্রা মানে অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি ডোজ হিসেবে আমি এখানে দিয়ে রাখলাম ভার্বের ওয়ান থাকবে। এছাড়াও কিছু টাইম রিলেটেড অ্যাডভার্ব, এমপিটি, ম্যানার, প্লেস, টাইম, এই টাইম রিলেটেড কিছু অ্যাডভার্ব যদি বসে তাহলেও হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে বা ভার্বের ওয়ান বসবে সেই জায়গাটা। এমপিটি হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। টাইম রিলেটেড যেমন নাও, অফেন, অলওয়েজ, হ্যাঁ, এরকম যদি বোঝায়, জেনারেলি, সাধারণত, অকেশনালি,
এভাবে যদি বোঝায়, এই ধরনের কিছু অ্যাডভার্ব আপনারা পাবেন বা ডিটেইলে শীটের মধ্যে দেওয়া থাকবে। ওই জিনিসগুলোই যখন, তাহলে আমি শর্টকাটটা কি, এই তিন ক্যাটাগরির একটা মিনিং যদি সেন্টেন্সে আসে তখন সেটা ভার্বের ওয়ান দিয়ে হবে, মানে ইনডিফিনিট টেন্স। অথবা এইখানে যদি আপনি চিহ্নিত করতে পারেন, তো চিহ্নিত করতে পারলে তো আপনি রাইট ফর্ম বুঝেই গেলেন। তো শর্টকাটটা কি, এমপিটি রিলেটেড অ্যাডভার্ব, এমপিটি রিলেটেড অ্যাডভার্ব, এগুলো যদি সেন্টেন্সে পাই তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এমপিটি রিলেটেড অ্যাডভার্ব হতে পারে generally, often, occasionally, sometimes, often, দেন হচ্ছে additionally, এই ধরনের যদি কোনো অ্যাডভার্ব আসে সেগুলো। এক্সাম্পল দেই তাহলে একটা, she recite the Holy Quran. Holy Quran every morning. In the তাহলে এখানে যে কি লিখলাম, এক্সাম্পলটা দেখেন। রিসাইট মানে আবৃত্তি করা, পড়া, সুরে সুরে বা নিয়ম মেনে পড়া আর কি, আবৃত্তি করা বলা হয়। তাহলে এখানে লিখছে she recites the হোলি কোরআন, এটা হোলি, এই তো হোলি মানে পবিত্র, হোলি মানে পবিত্র, হোলি কোরআন পবিত্র গ্রন্থ কোরআন পড়ে প্রতি সকালে। তাহলে তার এটা অভ্যাস, আর অভ্যাসগত কাজ হইলেই তখন ভার্বের অন হবে। ভার্বের অন হবে কি, রিসাইট, এখানে তো ভার্বের অন তো দেওয়াই আছে, ভার্বের অন এখানে দেয়াই আছে। যদি ভার্ব টু থাকতো, রিসাইটেড যদি থাকতো সমস্যা ছিল না, আমি ভার্বের অনই বসাইতাম, রিসাইট দিতাম। এখন সাবজেক্ট আছে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে। তাহলে কি হবে এখানে, রিসাইটস, আর ই সি আই টি ই এস, তো হয়ে গেল। এখন ব্র্যাকেটে যদি ভার্ব টু থাকতো, রিসাইটেড, বা অন্য কিছু থাকতো, নো প্রবলেম, আমি রুল মেনে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে আমার ইজিলি আমি এটা বুঝতে পারবো। তাহলে এটা ছিল 1 নাম্বার রুল। আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, এরপরে সবথেকে বেশি ব্যবহার করা হয় যে সেন্টেন্সটা, সেইটা আমি এখন লিখব। এইটার ব্যবহার এত বেশি পরীক্ষায় বা বাস্তব জীবনে স্পোকেনের ক্ষেত্রেও এত বেশি দরকার যে অনেক, তো এইটা একটু ভালো করে দেখবেন। সেটা কি, remaining in sentence, that means sentence expression বা inherent meaning of sentence কি, to be finished, মানে শেষ হওয়া, ডান ডান, শেষ হওয়া, কি বোঝাবে, শেষ হওয়া বোঝাবে। কি শেষ হওয়া বোঝাবে, ফিনিশ লেখা কি থাকবে না এন্ড লেখা থাকবে? শেষ হওয়া বোঝাবে কিসের, অ্যাকশন, অ্যাকশন বা কাজ, কার, সাবজেক্টের। এখন শেষ হওয়া জিনিসটাকে একটু আমি ব্যাখ্যা করতে চাই। ধরেন আমি এখানে একটা আঘাত করলাম, তাহলে এখানে যদি পানি হইতো তাহলে ঢেউটা এরকম এরকম করে করে অনেক দূর চলে যেত, একটা সময় কি হতো, শেষ হয়ে যেত। আবার যদি আমি লাইটটা, লাইট জ্বালানোর জন্য সুইচ প্রেস করলাম, তাহলে আমার এই যে সুইচ প্রেস করাটা, সুইচ প্রেস করলাম, এইটা করতেও তো আমার 1 সেকেন্ড টাইম লাগবে। ওই 1 সেকেন্ডটাকেই বলা হচ্ছে সুইচের কাজ করা। তো যখন আমি ক্লিকটা করে ফেললাম তাহলে আমার ক্লিকের কাজটা কি, শেষ হয়ে গেছে। আবার ধরেন
খেলা শেষ হলো, খেলা শেষ হওয়া মানে হচ্ছে কি, ধরেন 90 মিনিটসের যদি একটা খেলা হয়, তাহলে যখন একদম 89 মিনিট 59 সেকেন্ড যখন হবে, তখন এটা শেষ। এরপরে যখনই আরেকটা সেকেন্ড হয়ে যাবে তখনই বলা যাবে যে টাইম শেষ, টাইম এক্সপায়ার্ড। টাইম এক্সপায়ার্ড কথাটাও কিন্তু শেষ হওয়া বোঝাচ্ছে। কেন? কারণ টাইমের এক্সপায়ার্ড কথাটা কখন আসবে, যখনই হচ্ছে ওখানে একটা লিমিটেশন দেওয়া থাকে 30 মিনিট, 50 মিনিট, 2 ঘন্টা। তাহলে এই এক্সপায়ারেশন বলা মানে হচ্ছে টাইম শেষ, পরীক্ষা শেষ, রেজাল্ট পাবলিশড হওয়া, মানে এক কথায় সহজভাবে এই মিনিংটা হবে শেষ হওয়া বোঝাতে। আর কিছু আপনি এখানে কিছু এক্সাম্পল দিলে আরো ইজিলি বুঝবেন। আর এছাড়া কিছু হচ্ছে ইয়া অ্যাডভার্ব, অ্যাডভার্ব আপনাকে হেল্প করবে, যেমন কি জাস্ট, অলরেডি, জাস্ট নাও, এই ধরনের কিছু অ্যাডভার্ব আপনাকে হচ্ছে এই সেন্টেন্সটা চিহ্নিত করার জন্য আপনাকে সাহায্য করবে। আরো কিছু আছে, এভার, লেটলি, রিসেন্টলি, নাউডেস, এই ধরনের কিছু অ্যাডভার্ব আপনার ওই সেন্টেন্সটার মধ্যে থাকবে। আর তাহলে আপনি এই অ্যাডভার্ব গুলো দেখে বুঝতে পারবেন, আবার সেন্টেন্সের মিনিং দিয়ে বুঝতে পারবেন। যেমন শেষ হওয়া বোঝাবে বলতে আমি সেন্টেন্সের মধ্যে কিভাবে আসে আপনাকে দেখাই, এক্সাম্পল দিই। শি হ্যাজ কমপ্লিট দা হোমওয়ার্ক। তাহলে আমি আপনাকে বলি, এখানে শেষ হওয়া কেমনে হলো, হ্যাজ কমপ্লিটেড, ভার্ব 3। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি হবে, ভার্ব 3 হবে, এটা হলো রুল। শেষ হওয়া বোঝে, তো শেষ হওয়া কেমনে বুঝে অ্যানালাইসিস করি। এখানে বলা হয়েছে হ্যাজ কমপ্লিটেড মানে কি, কমপ্লিট মানে হলো সম্পন্ন হওয়া, সম্পন্ন হওয়া। ধরেন এইখানে একটা বক্স, আপনি এইখানে করে ভরতে 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 ধরেন বালি ভরেন, তেল ভরেন, পানি ভরেন, যাই ভরেন, এইটুকু যখন বাকি থাকবে তখনও কিন্তু আপনার কাজটা চলমান। পুরোটা যখন ফিল আপ হয়ে যাবে তখন হচ্ছে কি, এই যে এতক্ষণ ধরে যে আপনি কাজগুলো করলেন ওই কাজটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আপনার কিন্তু এখানে বুঝাইছে কমপ্লিট, আপনি জারটা বা বোতলটা আপনি ভরে ফেলেছেন, তার মানে আপনার কাজটা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু কমপ্লিট কথাটা লেখা নেই বা থাকবে না, কিন্তু এটার ইনহেরেন্ট মিনিং দিয়ে আপনি বুঝবেন যে শেষ। তাহলে হ্যাজ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, সে একটা বাড়ির কাজের জন্য দেখা গেল তাকে দুইটা হ্যান্ডরাইটিং দিছে, অথবা দুইটা প্রশ্ন দিয়েছে, অথবা কিছু লিখতে দিছে, সে লেখাটা তার কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য সে হোমওয়ার্কটা বলতে পারছে যে আমি করেছি, মানে শেষ। তো এই ধরনের যখন আপনার সেন্টেন্সের মিনিং আসবে যে শেষ হয়ে গেছে, রেজাল্ট আছে, রেজাল্ট আছে বা কাজটা শেষ, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে ভার্ব 3। ভার্ব 3 আর অক্সিলারি হতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টেন্স অনুযায়ী যেটা আসে। পাস্ট টেন্স না, এটা প্রেজেন্টই হবে। হ্যাঁ, প্রেজেন্টই হবে, এটা বেটার হবে। হ্যাভ, হ্যাজ হচ্ছে কোনো একটা ভার্ব 3। তাহলে কি হলো, she has completed the homework। আবার একটা দেখাই, the result of 45 BCS has been published। তাহলে দেখেন এখানেও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, রেজাল্ট অফ বিসিএস, তাহলে 45তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ। ফল প্রকাশ করার জিনিসটা কিভাবে শেষ হওয়া বোঝায়, ধরেন একটা মেরিট লিস্ট তৈরি করা হলো, অথবা রেজাল্ট শিটটা তৈরি করা হলো। তাহলে রেজাল্ট শিটটা পাবলিশ মানে প্রকাশ করা, প্রিন্টিং মিডিয়ায়, ধরেন সেটা যদি ফেসবুক হয়, ফেসবুক হয় বা ওয়েবসাইট যাই বলি না কেন, ফেসবুক বা ওয়েবসাইট যেখানেই হোক না কেন, পিডিএফটা বা টেক্সটটা অথবা জেপিজি যাই হোক না কেন, মিডিয়াটা যখনই হচ্ছে সেখানে আপলোড করার পর পোস্টে ক্লিক করবে, পোস্টেড, যখন আপনি ফেসবুকেও দেখে থাকবেন যখন কাজটা প্রসেসিং এ থাকে তখন লেখা আসে পোস্টিং,
যখন কমপ্লিট হয়ে যায় তখন লেখা আছে পোস্টেড। তাহলে এখানে এই যে পোস্টেড মানে কি, ওটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট কথাটা কিন্তু থাকে না, বা আমার যে প্রসেসিংটা, পোস্টিং এর যে পাবলিকেশনের যে প্রসেসিংটা কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এটা ভার্ব থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আর এখানে বিন কথাটা কেন আসছে, কারণ এটা প্যাসিভ ভয়েসে করছে তাই বিন আসছে, আর অ্যাক্টিভ ভয়েস হলে বিন থাকতো না। তো এইভাবে করে হচ্ছে সেন্টেন্সের ইনহেরিয়েন্ট মিনিং যদি আপনাকে মেইন ভার্বটা, আপনি এখানে ফোকাস করবেন ভার্বের দিকে, যে ভার্বের কি বলছেন, ব্র্যাকেটের মধ্যে তো থাকবে, সেন্টেন্সে না থাকবে ব্র্যাকেটে তো থাকবে। তো ওই ব্র্যাকেটে থেকে আপনি দেখে নেবেন, আর পুরো হচ্ছে টেক্সচুয়াল মিনিংটা দেখবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন সেন্টেন্সের। তো এই রকমের যদি সম্পন্ন হওয়া, শেষ হওয়া, কমপ্লিট এই ধরনের কোনো কিছু ইনহেরেন্ট সেন্স যদি আপনি সেন্টেন্সে পান, তখন সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আবার যদি আরো কয়েকটা যদি এক্সাম্পল দেই, he has arrived there, শর্ট একটা এক্সাম্পল, সে সেখানে পৌঁছাইছে। তা পৌঁছানো, ধরেন এই সিটা ঢাকা থেকে যদি খুলনা যায়, ধরেন 500 কিলোমিটার দূরত্ব, তো এইখান পর্যন্ত যদি আসে, তাহলেও কি তার যাওয়ার প্রসেসিংটা বা যাওয়ার কাজটা, যে যাচ্ছে ট্রাভেলিং চলতেছে বা জার্নি, এটা অনগোয়িং থাকবে, প্রসেসিং থাকবে, যখনই মাথায় চলে আসবে তখনই এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি কমপ্লিট হয়েছে, এখানে জার্নিটা কমপ্লিট হয়েছে, তাহলে এখানে তাহলে অ্যারাইভড, হ্যাজ অ্যারাইভড হবে। কেমনে বুঝলাম, কারণ অ্যারাইভ মানে কোন একটা জায়গায় কি পৌঁছানো, তো পৌঁছানো মানে আমি সেখানে না গেলে আমার কাজটা সমাপ্ত তো হয় না। আমি যদি রিক্সা নেই, ভ্যান নেই, যাই নেই না কেন, যখন আমি ভাড়াটা তাকে পে করি, তার মানে আমি কি আমার গন্তব্যে চলে আসছি, এটাই তো প্রুফ হয়। তো ঠিক সেম এই ভার্বটা দেখে এবং সেন্টেন্সের, আমি তো এখানে শর্ট করে লিখছি, এটা তো টেক্সটে বা প্যাসেজে যেখানে থাকে, আরো ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ড মিনিং আপনি আরো জানতে পারবেন, দেখতে পারবেন, সেই অনুযায়ী অটোমেটিক্যালি বুঝবেন। আর এই অক্সিলারি মানে সরি এই অ্যাডভার্ব গুলো তো থাকবে, মানে এগুলো জেনারেল সেন্সে সহজ করে যখন দেওয়া হয় তখন এগুলো থাকে, আর কখনো কখনো এগুলো হাইড করে দেওয়া হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। তবে প্রায় সময় অ্যাডভার্ব গুলো থাকবে, পাবেন। তো এইভাবে হচ্ছে আপনি এটা বুঝবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখন হবে। তাহলে যদি সামারি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, যদি হচ্ছে সেন্টেন্সের এক্সপ্রেশন বা ইনহেরেন্ট মিনিং যদি শেষ হওয়া, কমপ্লিট হওয়া, সম্পন্ন হওয়া এরকম বোঝায়, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে, যদি কাজটা চলমান থাকা অবস্থা বোঝায়, অনগোয়িং যদি হয়, এরকম অনগোয়িং চলতেছে এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিছু অ্যাডভার্ব থাকবে, নাও থাকবে, এট দিস টাইম, এরকম অ্যাডভার্ব থাকবে। আর এখানে অক্সিলারি প্রাইমারি অক্সিলারি বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। ঠিক আছে, অবশ্যই এই বি ভার্বের মধ্যে এমিজার এগুলা আরো আছে, সেগুলো না কিন্তু এমিজার যে কোনো একটা, যেমন হি ইজ নাও রিডিং এ বুক, এক্সাম্পল। তাহলে নাও দিয়ে বোঝা গেল এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর রিডিং বুক, সে যে বই পড়তেছে, তার মানে পরের কাজটা কি চলমান আছে, চলন্ত আছে, এই যে অনগোয়িং বোঝালে, সেন্টেন্সের এক্সপ্রেশন যদি অনগোয়িং বোঝায় তখন সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে অনগোয়িং বোঝাইছে কি দিয়ে বুঝলাম, নাও অ্যাডভার্ব আছে, এট দিস টাইম, এগুলো হচ্ছে টাইম রিলেটেড অ্যাডভার্ব। তখন আমরা হচ্ছে বি ভার্বের অ্যামিজার যে কোনো একটা নাম্বার অনুযায়ী আর ভার্বের আইএনজি বসায় দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে ফেলতে পারবো। তো ইন শর্টে রাইট ফ্রম ভার্ব এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পার্ট 2 আমরা দেখাই দিব। মানে আমার সিস্টেমটা ও মেকানিজমটা ঠিক সেম ভাবে, এই তিনটা রুল আপনারা যা দেখলেন ঠিক এভাবেই হচ্ছে বাকি রুলগুলোও এভাবেই দেখানো হবে, এভাবেই পড়ানো হবে, শর্টকাটের মাধ্যমেই আমার হচ্ছে ক্লাস শুরু এবং শেষ হবে। তো ভালো থাকবেন, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।